শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি, নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রমনার বটমূলে সুরের মূর্ছনায় নির্ভয় জীবনযাপনের আকাঙ্ক্ষা। এবারে বৈশাখটা একদম উন্মুক্ত এবং আমরা খুবই এনজয় করতেছি। হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি, নতুন বছরটাও যাতে ভালো যায়, বিভেদ না করে বৈষম্য মুক্ত একটা দেশ হওয়া উচিত। শান্তিপূর্ণভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি, নিরাপদভাবে। সবাই যাতে সমৃদ্ধ ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। সবাইকে নববর্ষ শুভেচ্ছা। আই লাইক বাংলাদেশ পিপল। সারা দেশে প্রাণের উচ্ছ্বাস, বৈশাখ রাঙাতে গ্রামীণ খেলাধুলা, মেলা সহ নানা আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ, ঋণ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন, দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার। দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর সারি, হাসপাতালে ঘুরে শয্যা না পেয়ে অসুস্থ সন্তান নিয়ে দিশেহারা অনেক অভিভাবক। জ্বর হলেই সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকের। আমদানি থেকে গ্রাহক এক ক্লিকেই দেখা যাবে কোথায় যাচ্ছে জ্বালানি তেল, দাবি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবকের। পাইলট প্রকল্প হাতে নেয়ার তাগিদ। এবং চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে অবরোধ ভাঙলে তেহরানের জাহাজ ধ্বংসের হুমকি। প্রতিরোধের ঘোষণা IRGCর। কৃষক কার্ডে চাষিদের বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে 22,000 কৃষক পেলেন আর্থিক প্রণোদনা। এছাড়া মিলবে সার, বীজ, ঋণ সহ 10টি সুবিধা। পর্যায়ক্রমে 3.25 কোটি কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। সেই সঙ্গে দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহীন। সেজন্য আমাদের এই উৎসবকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছালে তাকে উচ্ছ্বাস আর ভালোবাসায় শুভেচ্ছা জানান কৃষক, স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা। এরপরে ডিজিটালি একযোগে 11টি উপজেলার 22,000 কৃষকের হাতে পৌঁছে দেন বহুল কাঙ্ক্ষিত কৃষক কার্ড। এরপর 15 জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড ও একটি গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। বিসমিল্লাহ। পরে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। কৃষকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি কৃষিখাতকে সমৃদ্ধ করতে 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটা হচ্ছে প্রায় 2,75,00,000 কৃষক, তাই তো না? 2,75,00,000, 2,75,00,000 কৃষক। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্য এই কৃষক কার্ড আমরা দিয়েছি। আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধিশালী হবে লাল সবুজের বাংলাদেশ। এই মন্ত্রকে সামনে রেখে ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মাথায় কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও একটি ধাপে এগিয়ে গেল বর্তমান সরকার। প্রি পাইলটিং কার্যক্রমের সাথে সাথে 3টি ধাপে সারা দেশের প্রান্তিক কৃষকদের হাতে নানা সুযোগ সুবিধা সম্বলিত কৃষক কার্ড পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর যারা এই সুযোগ সুবিধা পাবেন তারা বলছেন আমদানি নির্ভরতা কমিয়ে দেশে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে স্বাবলম্বী হবে বাংলাদেশ। একই সঙ্গে এই কার্ড প্রদানের মাধ্যমে যুগান্তকারী ভূমিকা রাখবে এই কৃষক কার্ড। আহমেদ সালেহীন, সময় সংবাদ, টাঙ্গাইল।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ বরণে চারুকলার শোভাযাত্রায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শেকড়ের টানে উৎসবে সামিল সব বয়সীরা। অন্ধকার হুটিয়ে নবজাগরণের সঙ্গে বিশ্বশান্তির প্রত্যাশা ফুটে ওঠে প্রধান প্রধান মোটিফে। শাহিনুর শাহিরের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। ঢাক ও বাদ্যযন্ত্রের ধ্বনিতেই মুখরিত চারপাশ। অপেক্ষার অবসানে হৃদয়ে বৈশাখী দোলা। চারুকলায় শোভাযাত্রায় হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মাতোয়ারা বাঙালি। এবারে বৈশাখটা একদম উন্মুক্ত এবং আমরা খুবই এনজয় করতেছি, খুবই আনন্দ করছি আজকে। সুন্দর একটা উৎসব। নতুন বছরের প্রত্যাশা সবকিছু অনেক ভালো যাক, সবার দেশের মঙ্গল হোক। পোশাকে উৎসবের রং আর মনে অফুরন্ত আনন্দ। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে। শোভাযাত্রার এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে শেকড়ের টান। এটার ফিলিংসটা বলার মতন, অনেক ভালো লাগে। I like Bangladesh people that very friendly, very sympathetic. যত হিংসা বিদ্বেষ সবকিছু কাটিয়ে আবার আমরা নতুন করে যেন সবকিছু ঠিকঠাক ভাবে চলতে পারি। অনেক ভালো লাগছে, আশা করি এই বছর এভাবে উদযাপন করতে পারবো। সবকিছু পেরিয়ে আমরা যে ফাইনালি একসাথে হতে পেরেছি, এটাই অনেক। প্রত্যাশা হচ্ছে নতুন বছরটাও যাতে ভালো যায়। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিবাদে চারুকলার শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। এবারে শোভাযাত্রায় রাখা হয় 5টি প্রধান মোটিভ। এর মধ্যে মোড়ক হলো আলোর আগমনে অন্ধকার দূর হওয়ার ইঙ্গিতবাহী। বাউলদের ওপর হামলার প্রেক্ষাপটে সঙ্গীতের মর্যাদা স্মরণ করিয়ে দেয় দোতারা। কাঠের হাতি লোকজ ঐতিহ্য, শক্তি আর আভিজাত্যের প্রতীক। আর ঘোড়া গ্রাম বাংলার সরল জীবন ও শৈশবের স্মৃতির স্মারক। আর পায়রা হলো সম্প্রীতি ও বৈশ্বিক শান্তির বার্তাবাহী। নিরাপত্তার চাদরে ঢাকাই আনন্দই বলে দেয় পয়লা বৈশাখ মানেই আমাদের প্রাণের মেলবন্ধন। নতুন বছরের এই রঙিন আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ হয়ে উঠুক সম্প্রীতির উৎসব। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাব তার কাছে। বেলা গড়িয়ে সকাল থেকে দুপুর নামলেও কিন্তু নববর্ষের আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এতটুকু উৎসবের আমেজে ভাটা পড়েনি। আজকে সকাল থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতে সাধারণ মানুষের মধ্যে যে উৎসবের আমেজ দেখেছিলাম এই নববর্ষকে কেন্দ্র করে, সেই উৎসবের আমেজ কিন্তু এখনও রয়েছে। বরং এই যে চৈত্রের যে গরম, সেই গরমকে উপেক্ষা করেও কিন্তু হচ্ছে হাজারো তরুণ তরুণীর ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে। বর্তমানে আমরা রয়েছি চারুকলা অনুষদে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজারো তরুণ তরুণীর মেলা বসেছে, যেখানে তারা নববর্ষের এই দুপুরে এই কাকফাটা রোদের মধ্যেও কিন্তু তারা হচ্ছে যে নববর্ষ বা বাঙালির পহেলা বৈশাখ মানে যে প্রাণের যে উৎসব, সেই উৎসবকে উপভোগ করতে কিন্তু হচ্ছে পুরোটা সময় তারা এখানেই উদযাপনের আমেজের মধ্যে রয়েছেন। আজকে সকালে এই যে নববর্ষের যে বৈশাখী শোভাযাত্রাটা শুরু হয়েছিল চারুকলা অনুষদ থেকে, সেই নববর্ষের শোভাযাত্রা শেষেও কিন্তু হচ্ছে দেখেছি আমরা যে এখানে প্রচুর পরিমাণের জনসমাগম রয়েছে। বরং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকাগুলোতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় রয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু চারুকলা অনুষদে বিভিন্ন ধরনের আয়োজন আমরা চোখে পড়েছে, যে আয়োজনগুলো মূলত হচ্ছে এই পয়লা বৈশাখকে ঘিরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো রয়েছে, প্রত্যেকটি বিভাগে আমরা দেখেছি যে আলাদা আলাদা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এছাড়া চারুকলা অনুষদের ভেতরে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সেই বৈশাখী মেলায় কিন্তু হচ্ছে নাগরদোলায়, এছাড়াও মেলার আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো উপভোগ করতেও কিন্তু হচ্ছে এখানে অসংখ্য মানুষের ভিড় চোখে পড়ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু সবাই ঢল নেমেছে এই ঢাকা
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এই যে তরুণ তরুণীরা, সেটা একদমই সেই শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু হচ্ছে এই চারুকলা অনুষদে এসে বৈশাখীর যে আমেজ, বৈশাখীর যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজটুকু উপভোগ করার চেষ্টা করেছেন। আমরা এখানে দেখেছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আলপনা আঁকার যে ব্যস্ততা, সেটাও কিন্তু আমরা দেখেছি। অনেকেই কিন্তু হচ্ছে এখানে এসে সকালবেলা যে এসে এই বৈশাখ, সেই বৈশাখের নানা চিত্রকর্ম নিজেদের গালে আঁকছেন, নানাভাবে তাদের যে এই যে বৈশাখের যে আমেজ, সেই আমেজের পুরোপুরি উপভোগটা করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পহেলা বৈশাখ উদযাপনের সর্বশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম হাসান। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে রমনার বটমূলে। বর্ষবরণে ছায়ানটের সুরেলা ও ভাব গভীর আয়োজনে যোগ দেন নানা বয়সী মানুষ। দুঃখ গ্লানি পেছনে ফেলে নব আশায় বৈশাখের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রাণে প্রাণে। নির্ভয় ও শঙ্কাহীন জীবনযাপনের প্রত্যাশার কথা উঠে আসে ছায়ানট সভাপতির কণ্ঠে। এস এম সালাউদ্দিন ও মিজানুর রহমান মিন্টুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন উম্মে হানি। বৈশাখের প্রথম প্রভাতে রমনার বটমূলে সুরের মূর্ছনা, ভৈরব রাগে বিমোহিত প্রকৃতি। 1433 বঙ্গাব্দ বরণের উচ্ছ্বাস হৃদয়ে হৃদয়ে। রবীন্দ্র ও নজরুলের গানে গানে শুরু হয় ছায়ানটের সঙ্গীত আয়োজন। বাঙালির নিজস্ব সুর আর বাণী হৃদয়কে যেমন গভীরভাবে ছুঁয়ে যায়, তেমনি ভাসিয়ে নেয় আবেগের স্রোতে। এবার রমনার বটমূলে পরিবেশিত হয় মোট 22টি গান। প্রায় 200 শিল্পীর সম্মিলিত পরিবেশনায় সুরেলা ও ভাবগভীর এই আয়োজন পায় ভিন্ন মাত্রা। কবিতার ছন্দে গানের কথায় উঠে আসে বাঙালির জীবন, সংস্কৃতি আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ, যা উৎসবকে করে তোলে আরো তাৎপর্যপূর্ণ। এই উৎসবের শক্তি বাঙালিকে আলোকিত করে এবং অনুপ্রাণিত করে শেকড়ের টানে ফেরত যেতে। তাই এই নতুন বছরে সবার প্রত্যাশা, সকল অন্ধকারকে পেছনে ফেলে আলোকিত হবে বাংলাদেশ। দুঃখ গ্লানি ঘুচিয়ে নব আশায় বর্ষবরণের আয়োজনে রমনার বটমূলে জনসাধারণের সরব উপস্থিতি। জীবন এবং জীবিকার সন্ধানে তাদের কাছে পহেলা বৈশাখ কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, শেকড়ে ফেরার আবেগঘন এক উপলক্ষ। গত বছর আমরা এসেছিলাম, এবারও আসলাম। সারা পৃথিবীকে শান্তির বার্তা দিতে চাই, যে যুদ্ধ নয়, শান্তি চাই। বিভেদ না করে বৈষম্য মুক্ত একটা দেশ হওয়া উচিত। নববর্ষ শুধু আমাদের জন্য একটা উদযাপন নয়, এটা একটা অনুভূতি। আর আজকের দিনে প্রার্থনা থাকবে আমাদের দেশের শান্তি, আবার বৈশ্বিক শান্তি। বাউলদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শঙ্কামুক্ত জীবনযাপনের প্রত্যাশার কথা জানান ছায়ানট সভাপতি। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি, সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন। বৈশাখ বরণে ছায়ানটের আয়োজন শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। সুরের মূর্ছনা ছড়িয়ে লোক সংস্কৃতির নানা অনুষঙ্গে উৎসবে মেতেছেন নগরবাসী। বর্ষবরণের বর্ণিল আয়োজন যেন একসাথেই গেঁথেছে পুরো রাজধানীকে। সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নেচে গেয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় নগর জুড়ে। শাহিন আলম ও সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে উৎসবে সুরভিত ঢাকার খবর জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম। শিল্পীদের সমবেত এই সুরের আবাহন আর ছন্দের নিবেদন নতুন বছরের আগমনী উপলক্ষে। পুরনোকে
বিদায় আর নতুনকে বরণ, এই প্রত্যয়ে বাঙালি মেতেছে বৈশাখী উৎসবে। রাজধানীর বিভিন্ন প্রান্তে এমন বর্ণিল আয়োজনে স্বাগত জানানো হলো 1433 বঙ্গাব্দকে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার শিল্পীদের এই আয়োজন শুরু হয় ভোর থেকেই। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো সংস্কৃতি কর্মী। উৎসবের রং গায়ে মাখতে এসব জায়গায় ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। শুভ নববর্ষ! প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সুরের ধারাতে হাজার কণ্ঠের আয়োজন হয়েছে। অনেকদিন পরে সরকার গঠন হয়েছে, এখন মনে হলো যে সবকিছু অনেক পরিপূর্ণ, আর আনন্দটা মনে হলো যে একদম উপভোগ করার মতো। জাগাও পথিকে ওষে ঘুমে অচেতন প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বের করে বর্ষবরণ পর্ষদ। বাদ্যের তাল আর সুরের মূর্ছনায় মঙ্গল বারতা ছড়িয়ে সকালে ধানমন্ডি 27 থেকে বের হয় এই শোভাযাত্রা, প্রদক্ষিণ করে আশপাশের এলাকায়। আশা করছি আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো, সুস্থ একটা বাংলাদেশ পাবো। আজ থেকেই যেন সেটা শুরু হয়। It's very interesting for me because I'm from another culture. I'm from Russia. I think it's one of the part of unity of the people. আমাদের রুট ভুলে গেলে তো হবে না, রুট মনে রাখতে হবে, রুটটাকে মনে রেখে গ্রো করতে হবে সবাইকে একসাথে নিয়ে। ঐতিহ্যের আরেক স্থাপনা আহসান মঞ্জিলেও ছিল বর্ষবরণের আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে দিনব্যাপী আনুষ্ঠানিকতায় যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সব কিছু ভুলে যে আগামী নতুন বর্ষটা যাতে সুন্দর উদ্দীপনায় আমরা কাজ করতে পারি, সেটার জন্যই আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। বাঙালির চিরায়ত উৎসবের এই মিলন মেলা যেন এক সুতোয় গেঁথে দিয়েছে পুরো রাজধানীকে। নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবখানেই ছড়িয়ে গেছে একতার বার্তা, সম্মিলিত প্রত্যাশা নতুন বছর সবার জন্য শুভ হোক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সারা দেশেই চলছে বর্ষবরণের আয়োজন। বর্ণিল উৎসবে সামিল সব বয়সী মানুষ। বৈশাখ বরণের আয়োজনে গুরুত্ব পেয়েছে চিরায়ত বাংলার নানা অনুষঙ্গ। বিভিন্ন জায়গায় বসেছে বৈশাখী মেলাও। বৈশাখ বরণের আয়োজনে উৎসবমুখর সারা দেশ। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর চিরায়ত বাংলা গানে বৈশাখকে স্বাগত জানানো হয় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বর্ষবরণের আয়োজন দেখা যায় ঢাক ঢোল বাদ্যের সুরের সঙ্গে লাঠি খেলাও। চোখে পড়ে পাখি, মোরগ, মাছ সহ বাঙালির চিরায়ত অনুষঙ্গের প্রতিকৃতি। বিভিন্ন শহরে বের হয় বৈশাখের শোভাযাত্রা। কাগজ ও বাঁশের তৈরি রং বেরঙের পেঁচা, ফুল, পাখির প্রতীক হাতে শোভাযাত্রায় অংশ নেন নানা বয়সী মানুষ। সাপুরে হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে জড়িত, তাই আমি এই ঐতিহ্যকে ধারণ করে নিজে সাপুরে সেজেছি। যতদিন বাঁচবো বাংলার কৃষ্টি কালচারকে ভালোবেসে বাঙালি হয়ে বেঁচে থাকতে চাই। সবাই নাচ করেছি, র্যালির মধ্যে খুবই আনন্দ করেছি। বিভিন্ন জেলায় পহেলা বৈশাখ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মাটির তৈরি ঘোড়া, হাতি, তৈজসপত্র, প্রসাধনী ও মুখরোচক নানা খাবারের পসরা সাজিয়েছেন দোকানিরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সারা দেশেই চলছে বর্ষবরণের উৎসব। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন জয়ন্ত কুমার দাস। শুরুতেই যাব লিপির কাছে। লিপি, উৎসব আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলা যে নববর্ষ সেটা আয়োজন চলছে এবং আমরা দেখেছি সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এইসব আয়োজনে যুক্ত হচ্ছেন এবং এখনও বৈশাখীর যে প্রচণ্ড সূর্যতাপ সেই তাপ উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছে সিআরবির এই শিরিষতলায় এবং সকাল থেকে চট্টগ্রামের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেসব গান নাচ আছে সেগুলো কিন্তু একে একে মঞ্চস্থ করছেন এবং তারা যারা দর্শকরা আছেন তারা উপভোগ করছেন এবং আমরা দেখেছি শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কিন্তু এসব আয়োজনে যুক্ত হচ্ছেন এবং যখন আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি কিংবা শিশু কিশোরদের সাথে কথা বলেছি
চলেছি তারা বলছেন যে বৈশাখ উদযাপন হচ্ছে আমাদের আসলে প্রাণের উৎসব। এই উৎসবে তারা যেমন বাঙালির সংস্কৃতি ইতিহাসকে জানতে পারে, তুলে ধরতে পারে, সে কারণে এই যে বাংলাদেশের আবহ যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে উত্থাপনের অন্যতম মাধ্যম কিন্তু এই বৈশাখ। এবং সেই কারণে দেখেছি শুধুমাত্র এই শিরিষতলায় নয়, নগরের কিন্তু বিভিন্ন জায়গায় এই উৎসব উদযাপিত হচ্ছে এবং পুরো নগর জুড়ে একটা উৎসবের আমেজ আমরা কিন্তু দেখেছি। সেখানে বিভিন্ন পরিবেশনা যেমন থাকছে, পাশাপাশি যে শোভাযাত্রা সেটা ছিল এবং বিভিন্ন আনন্দ আয়োজন কিন্তু আমরা নগর জুড়ে দেখতে পাচ্ছি। এবং সেখানে যেসব জিনিসগুলো উঠে আসছে, সেখানে আমরা দেখেছি যে গ্রাম বাংলার যে জীবনযাত্রা সেগুলো কিন্তু এখানে বেশ আছে। এবং সিআরবির একটু কাছাকাছি গেলে আমরা দেখছি যে বিভিন্ন যে গ্রামীণ যেসব মেলা, যাত্রা এবং গীত সেগুলো কিন্তু এই আয়োজনে থাকছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ উপভোগ করছে। বিশেষ করে গ্রাম বাংলার যে জীবন প্রবাহ তারা কিন্তু তা দেখছেন এবং উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের শিরিষতলা থেকে নববর্ষ উদযাপনের সর্বশেষ। আমরা সিলেটের খবর জানতে চলে যাব সহকর্মী জয়ন্তর কাছে, সে জানাবে বিস্তারিত। পুণ্যভূমি সিলেট থেকে বাংলার নতুন বছর 1433 বাংলার শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। সারা দেশে সিলেটও কিন্তু রঙিন হয়ে উঠেছে। পুরো সিলেট নগরী কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছেন। সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল জায়গায় আমরা দেখেছি বর্ণিল আয়োজন রয়েছে। এবং এই মুহূর্তে রয়েছে আমি সিলেটের শতবর্ষী যে শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ, সেই এমসি কলেজে রয়েছি। এখানে চমৎকার সাংস্কৃতিক আয়োজন চলছে। এছাড়াও এখানে কিন্তু জানিয়ে রাখতে চাই, সকালে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা হয়েছে এবং এরপর পরই সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্ণিল বৈশাখী শোভাযাত্রা হয়েছে। সেখানে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত কিনব্রিজের নিচে কিন্তু বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হচ্ছে শ্রুতির বর্ষবরণ, তারপর বুলানন্দ নৈশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চারণের বর্ষবরণ অনুষ্ঠান। এরকম প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। এই মুহূর্তে এমসি কলেজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় বলা যায় কয়েক হাজার মানুষ এসেছেন যারা উপভোগ করছেন এবং আজকের দিনে রঙিন পোশাক পরে, লাল সাদা পোশাক পরে কিন্তু এখানে এসেছেন এবং তারা উপভোগ করছেন, বৈশাখের আয়োজন উপভোগ করছেন। কেউ কেউ বলছেন পান্তা ইলিশ দিয়ে তারা সকালটা শুরু করেছেন, কেউ বলেছেন সারাদিন ব্যাপী নানা পরিকল্পনার কথা, পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আসলে বৈশাখে উদযাপন করছে। এই ছিল আমার কাছে সিলেটে যে বর্ষবরণ অনুষ্ঠান চলছে এটির সবশেষ। বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সিলেট থেকে জয়ন্ত কুমার দাস এবং এর আগে চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি। দুপুরের সময় আরও থাকছে। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। কমছে না হামের প্রকোপ, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অসুস্থ সন্তানকে নিয়ে দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। এম এ আজিমের রিপোর্ট। সপ্তাহখানেক হামের সঙ্গে লড়াই করে কেবল উঠে বসতে শুরু করেছে 14 মাসের রাইয়ান। তবে চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ, ফুসকুড়ি শুকিয়ে দাগ হয়ে আছে সারা শরীরে। সন্তানের জ্বর আর নানা উপসর্গে যেন উৎকণ্ঠা কাটছে না রাইয়ানের মায়ের। প্রথমে জ্বর আসছিল, জ্বরের পর দেখি ছোট ছোট জানি কি হয়েছে, পটুয়াখালী হাসপাতালে ভর্তি রাখছে কতদিন, তারপরে আর নয় এই যে ভর্তি করলাম। রোগীর সংখ্যা বাড়তে থাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন তিল ধারণের ঠাঁই নেই। সম্প্রসারণ করা হয়েছে ওয়ার্ডটি। বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড না পেয়ে অনেকেই অসুস্থ সন্তানকে নিয়ে ছুটতে হয়েছে দিক বেদিক। 8টা হসপিটালে গেছে, কোনো হসপিটালে সিট নাই, সিট না থাকার কারণে ফেরত দিচ্ছে। মহাকালী ওখানে ভর্তি রাখে না, হাম দেখে ওরা এখানে ঠিকানা দিয়ে বলছে, পরে এখানে ভর্তি হয়েছে। তো বড় হসপিটালের মধ্যে প্রায় 150+ শিশু আছে, ডাক্তার দেখেন কয়জন আছে? মাত্র 2 জন। চিকিৎসায় সুস্থের সংখ্যা বেশি হলেও হাসপাতালের বেডে সন্তানকে নিয়ে এখনও চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। যেন দিনরাত একাকার হয়ে গেছে অনেকের। ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা, হাম উঠছে। বাবুর প্রচুর কাশি ছিল, জ্বরও ছিল। অনেক সময় অনেক রোগী ছেড়ে দিচ্ছিল হাম দেখা দিলেই, বলতেছিল এখানে এর ভালো চিকিৎসা নেই।
চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে অপেক্ষা নয়, সচেতন হতে হবে। জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। মা বাবারা বা অভিভাবকরা যে কোনো বাচ্চাদের ঠান্ডা, জ্বর, কাশি এগুলোতে অবশ্যই কনসার্ন হবেন এবং খেয়াল করবেন কোনো র্যাশ আসে কিনা এবং চেষ্টা করবেন এই বাচ্চাগুলোকে একটু আইসোলেটেড রাখতে। তার র্যাশ আসার আগে থেকেই সংক্রামক, সে অন্যদেরকে জীবাণু ছড়াতে পারে। হামের প্রকোপ ঠেকাতে দেশের বিভিন্ন জায়গায় শিশুদের দেয়া হচ্ছে টিকা। 20 তারিখ থেকে সারা দেশে শুরু হবে এই কর্মসূচি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। হাম সংক্রমণ সম্পর্কে জানবো। ময়মনসিংহ মেডিকেলে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাব তার কাছে। হামের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর চাপ বাড়ছে এবং গত 24 ঘন্টার হিসেবে যদি বলি যে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে গত 17 মার্চ থেকে আজকে পর্যন্ত মোট 13 শিশুর মৃত্যু হলো এবং এইখানে যে শিশুটির মৃত্যু হয়েছে তার বয়স 9 মাস। তার নাম আয়াত। সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বুলবুল মিয়ার ছেলে। গত 11 এপ্রিলের হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত 7:50 দিকে তার মৃত্যু হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে 32 শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে 457 শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 370 জন এবং বর্তমানে সকাল পর্যন্ত 74 জন ভর্তি ছিল এবং সকাল থেকে আরও 12 জন কিন্তু এখানে ভর্তি হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 86 জন রোগী কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আশঙ্কার কথা হচ্ছে যে শিশু ছাড়াও বেশ কয়েকজন 15 বছর 17 বছর এরকম ব্যক্তি কিন্তু এখানে ভর্তি রয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। হাম সংক্রমণের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক। দুপুরের সময় আরও থাকছে। ক্রীড়াঙ্গনে বর্ষবরণের আমেজ। দীর্ঘদিন পর রাজধানীতে বৈশাখী ক্রীড়া উৎসব। সামনের বছর থেকে সারা দেশে আয়োজনের ঘোষণা প্রতিমন্ত্রীর। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে এবার বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি। এতে উৎপাদনে হোঁচট খাওয়ার প্রভাবে জ্বালানি তেলের ভোগান্তি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় শোধনাগারটির। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এপ্রিলের শুরু থেকে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড বা অপরিশোধিত তেলের মজুদ কমে আসছিল। 5 এপ্রিল থেকে সেটি বিকল্প ব্যবস্থায় চালু রাখার চেষ্টা করা হয়। ক্রুড পরিবহন করা একটি জাহাজ সৌদি আরবে আটকা পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন 4000 টন অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করা হয়। এখানকার ক্রুডের মজুদ ক্ষমতা 1.5 লাখ টন, আর পরিশোধনের পর রাখা যায় 2.5 লাখ টন জ্বালানি তেল। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখেও অপরিবর্তিত রাজধানীর ফিলিং স্টেশনগুলো। আজও দেখা গেছে ভোগান্তির একই রকমের চিত্র। তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন বিভিন্ন যানবাহনের চালকরা। তেল দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। বাংলা পঞ্জিকার পাতায় দিন বদলেছে, এসেছে নতুন বছর, কিন্তু ভোগান্তির চিত্র বদলায়নি ফিলিং স্টেশনগুলোতে। যাপিত জীবনে বৈশাখের প্রাণের উৎসবকে পাশ কাটিয়ে জীবন বাস্তবতায় ফিলিং স্টেশনেই কারো অপেক্ষা রাত 3:30 থেকে। কেউ বাবার লাইনে দাঁড়িয়েছেন ভোরের আলো ফোটার আগেই। ভোর 4টায় দাঁড়াইছি, এখনো পর্যন্ত তো ঢুকতে পারি নাই। 10 সেকেন্ডের বিনিময়ে বড় ভাই একটু হালকা বাইকটা ঘোরাতে গিয়ে আমার 10টা বাইকের পিছনে পড়ে গেছে। আমি হাতিরপুল থেকে সিরিয়াল দিছি,
ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে সর্বোচ্চ 5 লিটার তেলের জন্য। অবশ্য ফুয়েল পাস অ্যাপস ব্যবহারকারীরা 10 লিটার পর্যন্ত। দিন যাচ্ছে আর প্রবলেম ক্রিটিক্যাল হচ্ছে আমাদের জন্য। তেল তো নিতে চালাই দেবে গাড়ি। ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। মহাখালী রেলগেট থেকে 1 ঘন্টায় ইউরেকা ফিলিং স্টেশন পর্যন্ত আসছে। পহেলা বৈশাখ আমরা এখানেই পালন করি। আশা করি কোরবানির ঈদও মনে হয় পেট্রোল পাম্পেই করতে হবে। আমি মনে করেন যে 4-5টা পাম্প ঘুরে পরে এখানে আসছি। তেল পাওয়ার পর যেন রাজ্য জয়ের উচ্ছ্বাস তাদের। পাম্প সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত তেল নেওয়া সত্ত্বেও আবারও পাম্পে আসছেন অনেকে। সকাল 5:30 বাজে আইসা আমি সিরিয়ালে দিছি। আমার সামনে মিনিমাম 600 গাড়ি ছিল। তো ওইখান থেকে পাম্প চালু হয়েছে 8টার থেকে। অলমোস্ট একটু তাড়াতাড়ি পাইছি, কিন্তু তারপরে আমি মনে করি যে এটা আর কি একটা যুদ্ধের মতন। দেশের একটা ক্রাইসিস চলতেছে, এই অবস্থায় তো আমাদেরকেও সাহায্য আগে বাড়তে হবে। পর্যাপ্ত তেল বাংলাদেশে আছে। মানুষের কিছুটা হলো আতঙ্ক, কিছুটা হলো গুজব। আজকে থেকে একেবারে কড়া নির্দেশ, সিরিয়াল ছাড়া কোনো গাড়ি আমরা তেল দিচ্ছি না। আর যাদের ফুয়েল পাস আছে তাদেরকে 1200 টাকা দিতে আসি, আর যাদের ফুয়েল পাস নাই তাদেরকে দিতে আসি 600 টাকা। অবশ্য প্রাইভেট কার, এসইউভি আর মাইক্রোবাসের চালকরা পাচ্ছেন 10 থেকে 25 লিটার পর্যন্ত। প্রাইভেট কার হচ্ছে আপনার 10 লিটার, আর যেগুলো হাইস গাড়ি ওইগুলো হচ্ছে সর্বোচ্চ 20 লিটার। উল্টাভাবে কোনো গাড়ি ঢুকবে না, ভিতরে প্রবেশ করবে না, সবাইকে এক লাইনে আসতে হবে। যারা শৃঙ্খলা অমান্য করে তেল নিতে পাম্পে ঢুকছেন তাদের কোনোভাবেই তেল দেওয়া হচ্ছে না, এমন কড়াকড়ির চিত্রও দেখা গেছে কোনো কোনো পাম্পে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কোথা থেকে কোথায় যাচ্ছে তেল তা দেখা যাবে এক ক্লিকে, যা দেখে অপচয় দুর্নীতি দূর করার পাশাপাশি জ্বালানির নিরাপত্তায় সহজে পরিকল্পনা সাজাতে পারবে সরকার। এমন একটি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া মালিক। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সংকট মোকাবেলায় সবার আগে নিশ্চিত করতে হবে সরবরাহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে স্বচ্ছতা। খুব সহজে ও কম খরচে এমন তথ্য প্রবাহ তৈরি করা সম্ভব বলছেন প্রযুক্তিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জ্বালানি সংকটে কয়েক বছর ধরেই ভুগছে শিল্প কলকারখানা, যা পাল্টে দিয়েছে উদ্যোক্তাদের হিসাব। এবার মার্চের শুরু থেকে দেশের ফিলিং স্টেশনে তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার চিত্র। ভোর 5টা বাজে দাঁড়াইছি, আরো কয়েক ঘন্টা লাগবে তা জানি না। 3-4টা পাম্প ঘুরছি, লাস্টে যে এটা সিরিয়াল ধরলাম। এমন যাচ্ছে তাই অবস্থার অবসান ঘটিয়ে আমদানি থেকে ভোক্তা পর্যায়ে ব্যবহার পর্যন্ত প্রতি ফোঁটা ডিজেল, পেট্রোল, অকটেনের হিসাব সহজে রাখতে কেন্দ্রীয় জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া। এজন্য গাড়ির লাইসেন্স নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে অ্যাপে বা ওয়েবসাইটে। কোনো ফিলিং স্টেশনে গিয়ে চালকের স্মার্টফোনে বা পাম্পে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই বাহনকে যুক্ত করতে হবে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে। এরপর কত লিটার তেল নেওয়া হলো তা সঙ্গে সঙ্গে হালনাগাদ হবে ওই পাম্প থেকে শুরু করে দেশের মোট জ্বালানির রিজার্ভে। লাইসেন্সিং যে গাড়িগুলি রয়েছে, ফুয়েল যদি শুধুমাত্র তাদেরকেই দেয়, অবৈধ গাড়িগুলি রয়েছে সেইগুলিও সড়কে চলাচল বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পথে সবচেয়ে বড় ঘাটতি সঠিক ও পর্যাপ্ত তথ্য না থাকা। ভিজিবিলিটি চলে আসবে এবং এতে যেটা হবে, এই পুরা চেনে আমরা জানি যে অনেক রকম অনিয়ম আছে, অনিয়ম ছিল, সেগুলোও থেমে যাবে। প্রযুক্তিবিদরা বলছেন খুব সহজে ও কম খরচে এই বিপণন ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। প্রযুক্তি হাতে আছে, খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ের ভেতরে আমরা এই পুরো বিষয়টাকে ট্রান্সপারেন্টলি মনিটর করতে পারি। সরকার বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে, পাম্প মালিকরাও বিভিন্ন সময় জানিয়েছেন কোনো সংকট নেই। কিন্তু ফিলিং স্টেশনে এসে যাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের প্রশ্ন একটাই থেকে গেছে, এসব তেল আসলে যাচ্ছে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন বিপণন কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে যেমন মিলবে না এসব প্রশ্নের সদুত্তর, তেমনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নেওয়া যাবে না তথ্যভিত্তিক কোনো পরিকল্পনা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার উপকূলে জেলেদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। সাগরে মাছের আকাল, জ্বালানি সংকট, জলদস্যুর আতঙ্ক। এরই মধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। মালিক সমিতির দাবি, নিষেধাজ্ঞার সময়টি অযৌক্তিক, 1 জুন থেকে 45 দিনের জন্য কার্যকর করা হোক। তবে এটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে চেয়ারম্যান ঘাট,
নোঙর করা ট্রলারে বসা জেলে আব্দুর রহমানের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সাগরে গিয়েও মেলেনি মাছ, ফিরতে হয়েছে শূন্য হাতে। এরই মধ্যে শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। 20-25 হাজার টাকা মতন ধার দেওয়া হয়েছে, এখন আবার নিতে হবে, ফ্যামিলি চালাইতে হলে নেওয়া লাগবে। নিষেধাজ্ঞা শুরুর আগেই শত শত মাছ ধরার ট্রলার ঘাটে ফিরে এসেছে। বর্তমানে জেলেরা ঘাট ও স্থানীয় দোকানে বসে দুশ্চিন্তায় সময় পার করছেন। আমরা কোনো ফ্যামিলি কার্ডও পাই না যে আমরা ওই ফ্যামিলি কার্ডের হিসাবে চলবে। 1000 জনের মধ্যে 50 জন ভাই দিয়ে আর 50 জন না ভাই। ট্রলার মালিকদের অভিযোগ, লোকসানে জর্জরিত তারা। সাগরে মাছের আকালের জন্য অবৈধ কাঠের ট্রলিংই দায়ী। প্রায় 700 মতো কাঠের ট্রলিং, যেগুলি কোনো লাইসেন্স নেই, যে এই ধরনের এরা জালগুলি মারতেছে, সাগরের মাটি পর্যন্ত এরা নিয়ে আসতেছে। সাগরে জলদস্যুলাই ফিশিং করতে পারতেছে না, গভীর সমুদ্রে আমাদের ট্রলার যাইতে পারতেছে না তেল সংকটের কারণে। কক্সবাজারে এখনো নিবন্ধনের আওতায় আসেনি লাখের বেশি জেলে। আর নিষেধাজ্ঞার সময়টি পরিবর্তনের দাবি মালিক সমিতির। অজ্ঞাত কারণে এই বন্ধটা কেন উল্টো আগের নিয়মের চেয়ে আরও 1 মাস আগে নিয়ে আসলো বা 1 মাস 10 দিন আগে নিয়ে আসলো, সেটা আমাদের বোধগম্য নয়। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, জেলেদের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। জেলেদের নিবন্ধন এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তাদের অভিযোগগুলো যদি লিখিত আকারে দেয়, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন ওনাদের কাছে এটা আলোচনার জন্য আমরা পাঠাতে পারি। দাঁড়দানা থেকে বেঁচে থাকা এই জেলেদের জন্য নিষেধাজ্ঞার সময়টা যেন নতুন করে বেঁচে থাকার লড়াই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর, ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে নেটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এরই মধ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বাংলাদেশ সময় সোমবার রাত 8টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয় চীনের জাহাজ। ইরানকে আলোচনায় বাধ্য করতেই হরমুজ প্রণালী অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবিও করেছেন তিনি। তারা সবাই খুব ভালো কাজ করেছে। আমি বলতে চাই, অন্য পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা ভীষণভাবে চুক্তি করতে চায়। হরমুজ প্রণালী অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। মিত্রদের এমন সিদ্ধান্তে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে মার্কিন পদক্ষেপের ফলাফল বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে হরমুজ প্রণালী বন্ধ রেখে উল্টো ইরানই অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে অভিযোগ তুলে তেহরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র কথার লড়াইয়ের মধ্যেই আবারও দুদেশের বৈঠকের বিষয়টি সামনে এসেছে। আগামী বৃহস্পতিবার দুপক্ষের আলোচনা হতে পারে বলে মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত না হলেও পাকিস্তান কিংবা সুইজারল্যান্ডে হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও বর্ষবরণের খবর জানাবো। বর্ষবরণ উৎসব বৈশাখীতে মেতেছে পাহাড়। জলকেলিতে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি নিক্ষেপের মধ্য দিয়ে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বর্ষবরণ উৎসব বৈশাখী ঘিরে রঙিন পাহাড়। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে আনন্দ উচ্ছ্বাস। উৎসবের তৃতীয় দিন শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। জলকেলিতে মেতে ওঠেন তরুণ তরুণীরা। একে অপরের দিকে পানি নিক্ষেপ করে জীবনসঙ্গী বেছে নেন অনেকে। বৈশাখী ঘিরে পাহাড়ের পর্যটনও চাঙ্গা, যোগ দিয়েছেন সমতলের মানুষও। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, উৎসবের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হচ্ছে পাহাড় সমতলের সম্প্রীতি।
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রার পর তুলে ধরা হয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি। পয়লা বৈশাখ মানে বাঙালির আনন্দ। বাংলাদেশের যে ঐতিহ্য নববর্ষে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। বান্দরবান জেলা প্রশাসন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষবরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুচেরি। বাঙালির ঐতিহ্য পালকি ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বাঙালি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষেরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিল ক্রীড়াঙ্গন। পল্টন মাঠে বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা আয়োজন সহ বিভিন্ন প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয়। লাঠি খেলা, গোল্লাছুট, কানামাছি সহ হারিয়ে যাওয়া খেলাও দেখা যায় বৈশাখী উৎসবে। এ সময় আগামী পহেলা বৈশাখ থেকে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাল্লাহ। এবং এই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। চ্যাম্পিয়ন্স লিগের খবর। রোমাঞ্চকর রাতে সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল পিএসজি। আর বার্সেলোনাকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম লেগে পিএসজির মাঠে 2-0 ব্যবধানে হেরেছে লিভারপুল। সেমিতে উঠতে হলে অ্যানফিল্ডে কমপক্ষে 3-0 গোলের ব্যবধানে জিততেই হবে অল রেডসকে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিছিয়ে জয় পাওয়ার অনেক ইতিহাস আছে লিভারপুলের, তাই তাদের নিয়ে বড্ড দুশ্চিন্তায় বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। 2-0 গোলে পিছিয়ে থেকে একই সমীকরণ নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে নামবে বার্সেলোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেকড়ের টানে উৎসবে মাতোয়ারা বাঙালি। নতুন বছরে অন্ধকার হটিয়ে নবজাগরণের প্রত্যাশা। বৈশাখী শোভাযাত্রায় ঢল, রমনার বটমূলে সুরের মূর্ছনায় নির্ভয় জীবনযাপনের আকাঙ্ক্ষা। কৃষক কার্ডে চাষির বৈশাখ রাঙালেন প্রধানমন্ত্রী। মিলবে সার, বীজ, ঋণ সহ 10 সুবিধা। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন। দেশবাসীর আস্থার মর্যাদা রক্ষার অঙ্গীকার। এবং অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। উৎপাদনে হোঁচটের প্রভাবে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।